হ্যাশ ই পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে আরেকটি নতুন বিষয় শিখব। কি সেই বিষয়? দেখো, 162 পাতায় একটি অধ্যায় শুরু হচ্ছে, যেটার নাম আছে কিনা এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। অর্থাৎ এমন জিনিস আঁকবো যেটায় একদম অল্প জায়গা নেবে। সেই বিষয়ে আমরা আজকে নতুন নতুন জিনিস শিখব। তাহলে তোমরা 162 পাতায় চলে এসো। আমরা এই অধ্যায়টা শুরু করার আগে একটু জেনে নিই যে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব। প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে বিন্দু। এরপর ধীরে ধীরে রেখা, রেখাংশ, রশ্মি, সরলরেখা, বক্ররেখা, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু, সমান্তরাল সরলরেখা, পরস্পর ছেদি সরলরেখা, এইগুলো সম্বন্ধে আমরা শিখব এবং সেই নিয়ে বিভিন্ন আলোচনা আমরা কিন্তু করব। তো প্রথমেই তোমরা 162 পাতায় চলে এসো, সেখান থেকে আমরা শুরু করি। তো দেখো কি বলেছে, সাবির অনেকগুলি পেন্সিল কাটছে। এবার সাদা খাতার উপর পেন্সিল রেখে দেখছে কার মুখ কত সরু। সে দেখল পেন্সিলের মুখ যত সরু, খাতায় তত ছোট দাগ করা সম্ভব হচ্ছে। এই ছোট ছোট দাগের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এতটাই কম যে সাধারণভাবে মাপা যায় না। আমরাও ঠিক একইভাবে কিছু পেন্সিল নিয়ে দাগ দিয়েছি। দেখো, খাতার মধ্যে কিছু পেন্সিলের দাগ রয়েছে এবং পেন্সিলগুলো রাখা আছে, বিভিন্ন রঙের পেন্সিল। তো এই যে বিন্দুগুলো, মানে এই যে দাগগুলো, তাদের কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপা যাচ্ছে না। এমনি স্কেল দিয়ে আমরা কিন্তু সেটা মাপতে পারছি না। এইগুলোকেই বলছে বিন্দু। তাহলে বিন্দুটা কি? বিন্দু হচ্ছে যার, মানে যে দাগটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা সাধারণভাবে মাপতে পারি না, সেটাই হচ্ছে বিন্দু। এবার কি বলছে, পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকলাম, যাদের নাম দিলাম এ, বি, সি, ডি। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। এবার এগুলো তো আমরা খাতায় আঁকলাম, কিন্তু এই বিন্দু আর আমরা কোথায় পাই, কোথায় সাধারণত দেখতে পাই? ধরো একটা খাতার পাতা বা একটা ড্রয়িং শিট বা একটা বইয়ের পাতা, তার চারধারে 4টে বিন্দু থাকে। দেখো, পাশে ছবিটা দেওয়া রয়েছে এ, বি, সি, ডি, মানে এটা হচ্ছে একটা খাতার পাতার ছবি, যেখানে চারদিকে 4টে বিন্দু কিন্তু রয়েছে, 4টে কোণা, সেগুলো হচ্ছে 4টে বিন্দু। বোঝা গেল? এগুলো হচ্ছে এক একটা বিন্দু। এবার তোমরা দেখে নাও যে আমরা খাতায় যে ছবিটা দিয়েছি, মানে আমরা নিজেদের খাতায় যদি পেন্সিল দিয়ে, রঙিন পেন্সিল দিয়ে দাগ দিই, তাহলে কীরকমভাবে বিন্দুগুলো আমরা পাবো সেটা তোমরা একটু দেখে নাও এবার। ঠিক একইভাবে দেখো, একটা পোস্ট কার্ড, মানে যেগুলো চিঠি লেখা হয়, এই পোস্ট কার্ডের 4টে কোণা আছে। এই 4টি কোণায় 4টি বিন্দু রয়েছে। ঠিক একইভাবে আবার 4টি ধারও রয়েছে। 4টি ধার রয়েছে একটা পোস্ট কার্ড বা একটা খাতার, সবগুলোরই 4টি ধার থাকে। এবার ধরো একটা সাদা কাগজ, সেটাকে ভাঁজ করলে কি পেলে? দেখবে একটা রেখা কিন্তু ওই ভাঁজ বরাবর তৈরি হয়ে যাবে। এটাকে রেখা বলবো নাকি রেখাংশ বলবো, কি করে জানা যাবে? তো এই যে এই ভাঁজ বরাবর যেটা তৈরি হলো, সেটাকে আমরা রেখাংশ বলবো। কেন না, রেখাংশ হলো রেখার একটা অংশ। এই ভাঁজ অংশটার দুদিকেই কতটা আমরা কিন্তু মাপতে পারবো। এটা হচ্ছে রেখাংশ।
তোমাদের এখানে আমি একটু বলে নিই, রেখা হচ্ছে যার কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ কি না কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা জানি না, সেটা হচ্ছে রেখা। সেই রেখার মধ্যে যদি আমরা একটা টুকরো কেটে নিই, যার প্রান্তবিন্দু আছে, দুটো প্রান্তবিন্দু থাকবে, একটা শুরু আর একটা শেষ, দুটো প্রান্তবিন্দু থাকবে, সেটা হচ্ছে রেখাংশ। তাহলে রেখার অংশ হচ্ছে রেখাংশ। রেখার কিন্তু কোনো দৈর্ঘ্য আমরা মাপতে পারি না যে কতটা লম্বা, কারণ এর কোথায় শুরু কোথায় শেষ আমরা জানি না। আর রেখাংশর দৈর্ঘ্য মাপতে পারি, কারণ এর দুটো প্রান্তবিন্দু রয়েছে, সেটা যত বড়ই হোক। তাহলে রেখা আর রেখাংশর মধ্যে পার্থক্যটা বোঝা গেল, যে রেখা হচ্ছে যার দৈর্ঘ্য আমরা মাপতে পারি না, আর রেখাংশ হচ্ছে তারই অংশ যার দৈর্ঘ্য আমরা কিন্তু মাপতে পারি। ঠিক আছে, এরপর দেখো 163 পাতায় বলছে কি, দুটি বিন্দু পি বিন্দু এবং কিউ বিন্দু নিলাম, দুদিকে দুটো পি আর কিউ বিন্দু নেওয়া হয়েছে। এবার পি থেকে কিউতে যাওয়ার জন্য যতগুলো সম্ভব পথ আঁকলাম। এবার সেখান থেকে যদি আমরা তাদের দৈর্ঘ্য মাপি, রেখাংশ হয়েছে পি আর কিউ দুটো বিন্দু রয়েছে যেহেতু, তাহলে এর মধ্যে যদি আমরা টানি তাহলে সেটা রেখাংশ হবে, রেখা নয় কিন্তু, রেখাংশ পেলাম। এই রেখাংশগুলোর মধ্যে সবথেকে ছোট যেটা, অর্থাৎ পি থেকে কিউ এর জন্য সবথেকে শর্ট রাস্তা, ছোট রাস্তা যেটা, সেটা হচ্ছে সরল রেখাংশ। যে সবথেকে ছোট রাস্তা সেটা হচ্ছে সরল রেখাংশ। আর বাকিগুলো তাহলে কি, বক্র রেখাংশ, বক্ররেখার অংশ, তাই বক্র রেখাংশ। এবার তার নিচে দেখো কিছু ছবি রয়েছে, আই এল আর জে, তার পাশে রয়েছে দুটো দাগ সরল রেখা দিয়ে ক্রস তৈরি হয়েছে, আর তার পাশে রয়েছে পাশাপাশি দুটো দাগ সরল রেখাংশ। এবার সেখান থেকে আমরা কি কি খুঁজে বের করব, কৌণিক বিন্দু, ছেদবিন্দু, প্রান্তবিন্দু খুঁজে বের করব। দেখো ছবিতে প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু, প্রান্তবিন্দু মানে কি একদম শেষের বিন্দু, বা কৌণিক বিন্দু কি না, কৌণিক বিন্দু হচ্ছে যেখানে একটা দুটো সরল রেখা গিয়ে মিশেছে, সেখানে কোণ তৈরি হয়েছে, যেটাকে বলছে কৌণিক বিন্দু। তাহলে প্রথম ছবিটায় দেখো আই একটা বলা আছে, তাছাড়া আর কি কি রয়েছে, এল আর জে। এর পরের ছবিতে যদি আমরা চলে আসি, সেখানে দেখো প্রান্তবিন্দু মানে শেষের বিন্দুগুলো কি কি, এইচ, এফ, জি, ই, এগুলো হলো শেষের বিন্দু বা প্রান্তবিন্দু। ঠিক তার পাশের ছবিটায় দেখো এ বি দুটো প্রান্তবিন্দু, সি ডি দুটো প্রান্তবিন্দু। তো তার নিচে রয়েছে সরল রেখাংশ কি কি পেয়েছি, দেখো একটা দেওয়া আছে আই এল, আর একটা পাবো এল আর। ঠিক একইভাবে বাকি বিভিন্ন রেখাংশগুলো কিন্তু আমরা পাবো। যখন রেখাংশ লিখব তখন কিন্তু দুটো প্রান্তবিন্দুরকেই আমাদের লিখতে হবে। যেমন আই এল এর মধ্যে যে সরল রেখাংশটা রয়েছে তার নাম হচ্ছে আই বিন্দু, আর এল বিন্দুর মধ্যে যে সরল রেখাংশটা রয়েছে তার নাম হলো আই এল সরল রেখাংশ। এইভাবে আমরা বিভিন্ন রেখাংশ, এ বি সি ডি রেখাংশ রয়েছে, তারপরে ধরো ই এফ জি এইচ এরকম রেখাংশগুলো রয়েছে। এরপর দেখো তোমাদের কি বলেছে, পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকি, 4টে বিন্দু আঁকতে বলেছে। ওই 4টি বিন্দু দিয়ে কতগুলি রেখাংশ পাই, মানে 4টে আমরা বিন্দু দেব যেখানে যেখানে ইচ্ছা, তারপরে সেগুলোকে যোগ করে আমরা কতগুলো রেখাংশ পাবো সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে তোমরা এটা খাতায় নিজেরা চেষ্টা করবে। এরপর দেখো বলছে কি, এবার বিভিন্ন সরল রেখাংশ আঁকি।
প্রথমে দুটো বিন্দু নেওয়া হয়েছে, এ বিন্দু আর বি বিন্দু। সেই এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করলাম, যোগ করলে কি পাবো না এ বি, বা উল্টো দিক থেকে বলতে পারি বি এ সরলরেখাংশ। এ বি সরলরেখাংশ বলা যায়, আবার বি এ সরলরেখাংশ আমরা বলতে পারি। এখন ওই দুটো প্রান্তবিন্দু অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু, তারপরেও যদি আমরা সরল রেখাংশটাকে বাড়িয়ে দিই তাহলে কি পাব? এই বাড়িয়ে দিলে যত দূর খুশি বাড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ এর কোনো প্রান্তবিন্দু কিন্তু আর শেষ থাকবে না। তখন সেটাকে আমরা বলবো সরল রেখা। অর্থাৎ সরল রেখাংশটাকে যদি দুপাশেই বাড়িয়ে দিই তাহলে পেয়ে যাব আমরা সরল রেখা। সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা কিন্তু নেই। দেখো সরল রেখাংশ যেটা, সেটার আমরা স্কেল দিয়ে মেপে দৈর্ঘ্যটা বের করতে পারি, কিন্তু এটা তো চওড়া নেই, যে কারণে এর প্রস্থও পাবো না, বা উঁচুও নেই, যে কারণে এর উচ্চতাও পাবো না। তাই বলছে সরল রেখাংশের দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। তাই সরল রেখাংশ হলো একমাত্রিক। সুতরাং সরল রেখাও একমাত্রিক। সরল রেখাংশ যদি একমাত্রিক হয় তাহলে সরল রেখাটাও একমাত্রিক। একমাত্রিক বলতে কি বোঝায়? একমাত্রিক মানে হচ্ছে যার একটাই মাত্রা রয়েছে। কি মাত্রা? না তার হচ্ছে দৈর্ঘ্য রয়েছে। আর ধরো এর আগে তোমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ এগুলো পেয়েছো, যাদের দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু ছিল। খালি দৈর্ঘ্য নয়, দৈর্ঘ্য ছাড়া প্রস্থ বা উচ্চতাও কিন্তু পেয়েছিলাম। সেটা হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে সরল রেখার কিন্তু একটাই মাত্রা, সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। তাহলে সরল রেখাংশও একমাত্রিক, সরল রেখাও একমাত্রিক। এইটুকু বোঝা গেছে? এবার তোমরা 164 পাতায় চলে এসো। এখানে দেখো বলছে এবার দেখি একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। মানে একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি বলতে কি, সেই বিন্দু থেকে যেদিকে খুশি আমরা সরলরেখা টানতে পারি। মানে সরলরেখাটা যেন ওই বিন্দু হয়ে যায়, এরকমভাবে আমাদের আঁকতে হবে। সেই বিন্দুটার নাম দিয়েছে ও। এখন যেদিকে ইচ্ছা সরলরেখা টানা শুরু হয়েছে, এখানে যতগুলো আছে তারও বেশি আমরা টানতে পারি চাইলেই। তাহলে আমরা বলতে পারি যে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। ধরো এখানে এ বি একটা সরলরেখা আছে, সিডি একটা আছে, ইএফ আছে, জিএইচ আছে, আইজে আছে, এরকমভাবে অসংখ্য কিন্তু আমরা সরলরেখা আঁকতে পারি। তাই একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। এবং যেহেতু এই সরলরেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দু হয়ে যাচ্ছে, তাই এই সরলরেখাগুলোকে বলবো আমরা কি? সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা। কারণ কি? এই সরলরেখাগুলোর একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সমস্ত সরলরেখা আঁকা হয় তাদের বলি সমবিন্দু সরলরেখা। এটা তো দেখলাম যে একটা বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যায়। এরপরে দেখছি বলছে দুটি বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যায়। তাহলে দেখি, একটা দিয়ে তো অসংখ্য যায়, তাহলে দুটো দিয়েও অসংখ্য যাওয়ার কথা তা নয়। ব্যাপারটা হচ্ছে দুটো দিয়ে কটা সরলরেখা আঁকা যায় মানে ওই দুটো বিন্দুর মধ্যে কতগুলো সরলরেখা আঁকা যায়, এমন সরলরেখা আঁকতে হবে যাতে ওই দুটো বিন্দুই টাচ করে। তো সেটা করতে গিয়ে দেখা যাবে একটা মাত্র সরলরেখায় আমরা তৈরি করতে পারবো। একটা মাত্র সরলরেখায় আঁকা যাবে দুটো বিন্দু দিয়ে। এবার তিনটে বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়? তিনটে বিন্দু যদি একদম একই লাইনে দেওয়া হয় তাহলে একটাই আঁকা যাবে। কিন্তু তিনটে বিন্দু যদি একই লাইনে না থাকে তখন দেখবে তোমরা তিনটি সরলরেখা কিন্তু আঁকতে পারছো। দেখো প্রথম ছবিটায় এ বি সি তিনটে বিন্দুই একই সরলরেখার ওপর আছে।
এরকম তিনটে কেন, অসংখ্য বিন্দু আছে, এ বি সি ডি করে অসংখ্য আমরা বিন্দু কল্পনা করে নিতে পারি। এই একই সরলরেখার ওপর যে বিন্দুগুলো থাকে তাদের বলা হয় সমরেখ বিন্দু। একই রেখার ওপর যে বিন্দুগুলো সেগুলোকে বলে সমরেখ বিন্দু। কিন্তু তার পাশের ছবিটায় দেখো এ বি সি যে তিনটে বিন্দু তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় রয়েছে, একই সরলরেখার ওপর কিন্তু নেই। তাই এই বিন্দুগুলোকে বলবো আমরা অসমরেখ বিন্দু। অর্থাৎ যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা অসমরেখ বিন্দু। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে অন্তত 2 দিয়ে সর্বাধিক 3টি সরলরেখা আমরা কিন্তু আঁকতে পারি। অর্থাৎ কি, যদি অসমরেখ বিন্দু হয়, যদি সমরেখ বিন্দু হয় তাহলে একটাই সরলরেখা আঁকতে পারবো। যদি অসমরেখ বিন্দু হয় সেক্ষেত্রে আমরা অন্তত পক্ষে কেন, তো আমরা 3টে সরলরেখাই আঁকতে পারবো, এর বেশি আঁকতে পারবো না। 3টি অসমরেখ বিন্দু দিয়ে 3টি সরলরেখা আঁকা যাবে, কিন্তু 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যাবে। কারণ সমরেখ বিন্দু মানেই তো হচ্ছে একটা সরলরেখার ওপর যে বিন্দুগুলো থাকতে হবে। ঠিক আছে, এরপর তোমরা দেখো 165 পাতায় কি বলছে। এবার 4টি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকতে পারি দেখি। প্রথমেই সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু মানে সেখান দিয়ে একটা মাত্রই সরলরেখা হবে, সে 4টে হোক, 5টা হোক, 6টা হোক, যতগুলো সমরেখ বিন্দুই হোক না কেন সেটা দিয়ে একটা মাত্রই সরলরেখা আঁকা যাবে। এবার অসমরেখ বিন্দু যদি হয় সেক্ষেত্রে 4টে হলে কটা আঁকা যাবে তোমরা নিজেরা চেষ্টা করবে, সেখানে দেখবে 6টা আঁকা যাচ্ছে। 4টাকে যোগ করলে 4টে হবে, মানে এ বি যোগ করলে একটা, বি সি যোগ করলে একটা, সি ডি যোগ করলে একটা, ডি এ যোগ করলে একটা। এরপর এ সি যোগ করবে সেটা একটা বেরোবে, বি ডি যোগ করবে সেটা একটা বেরোবে। এইভাবে তোমরা 6টা সরলরেখা পেয়ে যাবে। এবার দেখি 1 নাম্বার, 5টি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো পাবো নিজেরা চেষ্টা করবে। প্রথমেই বলি যে সমরেখ বিন্দু হলে তোমরা জানো যে সমরেখ মানে একই রেখার ওপর, তার মানে একটাই হবে। এরপর 5টি যদি অসমরেখ বিন্দু হয় সেখান থেকে কটা পাবো, সেখান থেকে তোমরা নিজেরা চেষ্টা করবে। অবশ্যই কিভাবে আঁকবে সেটা তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা কিন্তু দেখাবে সেটা। আমি বলে দিই, এখান থেকে তোমরা 10টা সরলরেখা পাবে। এইভাবে তোমরা নিজেরা 2, 3, 4 এগুলো চেষ্টা করবে। এরপর বলছে বিভিন্ন রকম রেখা দেখি। কীরকম, একটা টুলের ছবি আছে দেখো, সেখানে যে কোণাগুলো সেগুলো হলো কৌণিক বিন্দু, আর দুটো কৌণিক বিন্দুর মাঝের অংশটা হচ্ছে ধার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা টুলের কতগুলো, একটা টুল হতে পারে, একটা বক্স হতে পারে, একটা তোমার ইঁট হতে পারে, তার কতগুলো ধার, কতগুলো কৌণিক বিন্দু আছে নিজেরা কিন্তু বের করে ফেলতে পারবে সেখান থেকে। বেশ মজার বিষয় এগুলো, নিজেরা কত একটা এই যে এই টুল, তারপর তোমার ইঁট, একটা বই, একটা খাতা, এগুলো সবগুলোরই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। এইগুলো হচ্ছে যে জিনিসটা, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টেই আছে তাদের কিন্তু আমরা ত্রিমাত্রিক বস্তু বলছি। অর্থাৎ 3টেই মাত্রা রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই ত্রিমাত্রিক বস্তু বলবো। আর এদেরকে আমরা বলি ঘনবস্তু। অর্থাৎ এরা একটা জায়গা নিয়ে থাকে, তো উচ্চতা আছে মানে একটা জায়গা ধরে আছে। ইট যেখানে রাখছি সেখানে একটা জায়গা নিয়ে আছে, একটা বক্স যেখানে রাখছি সেটা একটা জায়গা নিয়ে আছে, বা একটা বই যেখানে রাখছি সেটা একটা জায়গা নিয়ে আছে। সেইগুলোকে বলছি আমরা ঘনবস্তু, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং একটি নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, তাকে বলি ঘনবস্তু। এবার তারপরে বলছে যে ওই যে টুলটার বা টেবিলটার ছবি দেখলাম, সেইগুলোর টেবিলটার ওপরের যে পাশাপাশি দুটো ধার সেগুলো কোথায় গিয়ে মিশেছে, একটা বিন্দুতে বা একটা কৌণিক বিন্দুতে। দুটো পাশাপাশি ধার গিয়ে একটা কৌণিক বিন্দুতে মিশেছে।
টেবিলের উপরিতলের কটা ধার? উপরিতলের 4টি ধার, 4টি ধার এবং 4টি কৌণিক বিন্দু সেখান থেকে আমরা পাচ্ছি। এই ধারগুলোর কেবলমাত্র দৈর্ঘ্যই রয়েছে, সাধারণভাবে প্রস্থ বা চওড়া মাপা যায় না। তাই এই ধারগুলোকে আমরা কি বলবো? সরল রেখাংশ। কারণ সরল রেখাংশের আমরা জানি যে দৈর্ঘ্য রয়েছে, খালি প্রস্থ বা উচ্চতা নেই, তাহলে এগুলোকে বলবো সরল রেখাংশ। কিন্তু পাশে দেখো একটা পাথর মতো দেওয়া রয়েছে, যার ধারগুলো কিন্তু ঠিক টেবিলের ধারের মতো নয়। এই রেখাটা হচ্ছে বক্ররেখা। টেবিলের ধার বা বইয়ের ধার হচ্ছে সরল রেখা। তাহলে আমরা দেখলাম কি, রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। রেখা কত রকমের? রেখা 2 রকমের, একটা হচ্ছে সরল রেখা আর বক্ররেখা। সরল রেখা কোনগুলো? যেগুলো সোজা বেরিয়ে যায়, আর বক্ররেখা কিন্তু সোজা না গিয়ে বিভিন্ন দিকে পরিবর্তন হয়। 166 পাতায় তোমরা দেখো, বলছে সরল রেখা একটি বিন্দু থেকে অপর বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না। যেমন ছবিটায় রয়েছে AB একটি সরল রেখা। দেখো কোনো দিক পরিবর্তন হয়নি, মানে ওপরেও যায়নি নিচেও যায়নি, একদম সোজা A থেকে B পর্যন্ত চলে গেছে। কিন্তু বক্ররেখার উপর একটি বিন্দু থেকে ওই বিন্দু কি বলছে? বক্ররেখার ওপর একটি বিন্দু থেকে ওই রেখার বারবার অপর বিন্দু যেতে ক্রমাগত দিক পরিবর্তন করছে। মানে কি, দেখো C থেকে D একটা বক্ররেখা, মানে বেঁকা রেখা গিয়েছে, যেটা C থেকে শুরু হয়েছে, সেখান থেকে একবার ওপরে গিয়েছে, আবার নিচে গিয়েছে, আবার ওপরে গিয়েছে, আবার নিচে গিয়েছে, এইভাবে বারবার, মানে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাওয়ার সময় বারবার দিক পরিবর্তন করতে করতে গিয়েছে। তাহলে সরল রেখা এক বিন্দুর থেকে আর এক বিন্দুতে যাওয়ার সময় কোনো দিক পরিবর্তন করে না, আর বক্ররেখা এক বিন্দুর থেকে আর এক বিন্দুতে যাওয়ার সময় বারবার দিক পরিবর্তন করে। এবার দেখি দুটো বিন্দু তাদের মধ্যে কতগুলো বক্ররেখা আঁকা যায়। আমরা বিভিন্নভাবে যদি আঁকতে শুরু করি তাহলে দেখবে দুটি বিন্দুর মধ্যে অসংখ্য, এখানে কয়েকটা দেওয়া রয়েছে, এছাড়াও বিভিন্নভাবে আমরা আঁকতে পারবো, যে তাহলে বুঝতে পারবো যে দুটি বিন্দুর মধ্যে অসংখ্য বক্ররেখা আঁকা যায়, কিন্তু একটাই মাত্র সরলরেখা আঁকা যায়, আর সেটাই হচ্ছে দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম। তাহলে বলছে আবার দুটি বিন্দুর সংযোগ রেখাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম হলো সরল রেখাংশ। এটা বোঝা গেল? এরপর দেখো বলছে কি, এবার দেখি দুটি রেখা কতগুলি বিন্দুতে ছেদ করে। যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে দেখবে একটাই বিন্দু পাচ্ছ। যদি দুটো সরলরেখা, মানে সোজা দুটো রেখাকে যদি আমরা আঁকি, একটা আরেকটাকে যদি ছেদ করে, সেক্ষেত্রে একটা বিন্দুতেই কেবলমাত্র ছেদ করবে। কিন্তু সেটা যদি দুটো বক্ররেখা হয় তাহলে কটা বিন্দুতে ছেদ করবে? আমরা যতগুলো বিন্দুতে ছেদ করাবো ততগুলো বিন্দুতে ছেদ করবে। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, যেখানে তোমরা গুণে দেখতে পারবে, প্রত্যেকটা ছেদ বিন্দুকে যদি গুণো তাহলে পেয়ে যাবে এখানে 6টা মনে হয় রয়েছে, 6টা 1 2 3 4 5 6টা বিন্দুতে তোমরা দেখবে ছেদ করেছে। কিন্তু এটাকে অন্যভাবে আমরা আঁকতে পারি দুটো বক্ররেখা, তাহলে সেখান থেকে দেখবে অসংখ্য, অর্থাৎ যতগুলো খুশি বিন্দুতে কিন্তু দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করতে পারে। অর্থাৎ এখানে যদিও বা 6টা বিন্দুতে ছেদ করছে, কিন্তু দুটি বক্ররেখা পরস্পরকে সর্বাধিক যদি বলা হয় তাহলে সর্বাধিক অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারবে। কিন্তু যদি সরলরেখা দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তখন মাত্র একটা বিন্দুতেই ছেদ করবে। এরপর কি বলছে দেখো, সরলরেখা ও ছেদ বিন্দু দিয়ে বিভিন্ন খেলা খেলি। বলছে আফতাব ও ফারিদা ঠিক করলো যে
তারা বিভিন্ন সরলরেখা আঁকবে। আফতাব একটি উঁচু টেবিলে আর ফারিদা একটি নিচু টেবিলে আঁকতে বসলো। দিয়ে দেখো একটা ছবি এঁকেছে, দুটো ছবি এঁকেছে আফতাব, যেখানে রয়েছে প্রথম ছবিটায় রয়েছে চারটি সরলরেখা যারা পরস্পরকে ছেদ করেছে। কিন্তু 2 নম্বর ছবিতে দুটো সরলরেখা এঁকেছে যারা কিন্তু একটা আরেকটাকে ছেদ করেনি। ঠিক একইভাবে যদি ফারিদার ছবি দেখি, সেও দুটো ছবি এঁকেছে। প্রথম ছবিটায় রয়েছে 3টি সরলরেখা, আর যেখানে সরলরেখাগুলো একটা আরেকটাকে ছেদ করেছে। আর 2 নম্বর ছবিতে সেও এমনভাবেই 3টি সরলরেখা এঁকেছে যেখানে কিন্তু সরলরেখাগুলো একটা আরেকটাকে ছেদ করছে না। আফতাবের ছবিতে যেটা 4টে সরলরেখা ছিল, সেখানে আমরা গুণে যদি দেখি যে কটা ছেদবিন্দু রয়েছে প্রথম ছবিটায়, সেখানে দেখব 5টা ছেদবিন্দু রয়েছে। ঠিক একইভাবে যদি ফারিদার ছবিতে দেখি প্রথম ছবিটায়, সেখানে দেখো 3টি সরলরেখা রয়েছে যাদের মধ্যে ছেদবিন্দু রয়েছে 3টি সরলরেখা পরস্পর একটা আরেকটাকে ছেদ করে গিয়েছে, দেখা যাচ্ছে সেখানে 3টি ছেদবিন্দু রয়েছে। কিন্তু উভয়ের ক্ষেত্রেই দেখো 2 নম্বর ছবি দুজনারই একটা সরলরেখা আর একটা সরলরেখাকে কিন্তু ছেদ করেনি। এখন এই যে ছেদ করছে না, এই সরলরেখাগুলোকে বলি আমরা সমান্তরাল সরলরেখা। তাই আমরা বলতে পারি একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয়, অর্থাৎ যেটুকু ছবি আঁকলাম সেইটুকুতেই নয়, সরলরেখা বলেছে তার মানে ওপরে নিচে বিস্তৃত রয়েছে, কখনোই যখন মিলিত হবে না, 2 বা তার বেশি সরলরেখা যখন কখনোই মিলিত হবে না পরস্পরের সঙ্গে, তখন সেই সরলরেখাগুলিকে বলবো সমান্তরাল সরলরেখা। না হলে অসমান্তরাল বা পরস্পরছেদী সরলরেখা। অর্থাৎ যদি সমান্তরাল না হয়, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে যদি মিশে যায় বা একটা আরেকটাকে যদি ছেদ করে, তখন তাদের বলবো পরস্পরছেদী সরলরেখা। তাহলে বোঝা গেল যে সমান্তরাল সরলরেখা হচ্ছে 2 বা তার বেশি সরলরেখা হতে হবে যেখানে একটা আরেকটা সরলরেখাকে কখনোই স্পর্শ করবে না বা মিলিত হবে না, তাহলে সেটাকে তাদের বলবো সমান্তরাল সরলরেখা। আর যদি একটা আরেকটার সঙ্গে মিলিত হয়ে যায় বা পরস্পরকে ছেদ করে, তখন তাদের বলবো পরস্পরছেদী সরলরেখা। যেমন তোমরা সমান্তরাল সরলরেখার একটা উদাহরণ পাবে, সেটা হচ্ছে রেল লাইনের দুটো সাইড কখনোই কিন্তু একটা আরেকটার সঙ্গে মিশে যায় না। ঠিক একইভাবে একটা স্কেল, তার দুটো পাশ কখনোই কিন্তু একটা আরেকটার সঙ্গে মিশবে না। যদি একটা স্কেল পেতে দুপাশ দিয়ে দুটো দাগ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। এরপর দেখো 168 পাতায় কতগুলো ঘনবস্তু। আমরা এর আগে জানলাম যে ঘনবস্তু কাকে বলে, যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই রয়েছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে, সে হচ্ছে ঘনবস্তু। দেখো এখানে একটা মগের ছবি আছে, একটা পেন্সিল, একটা চেয়ার, একটা ইট, একটা বই, একটা পাথর, একটা বক্ররেখা আর একটা আইসক্রিম, তাদের ছবি দেওয়া রয়েছে। এখন কি বলছে, নিচের ঘনবস্তুর মধ্যে সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজে বার করি। তাহলে এটা তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করে দেখবে যে একটা মগের ক্ষেত্রে প্রথমে মগ, সেখানে সরলরেখা কতগুলো আছে সেটা বের করলে, বা সরলরেখা কোনটা কোনটা সেগুলো বের করলে, সাইডের যে দাগ দুটো সেগুলো সরলরেখা, আর ওপরে যে মগের ওপরের অংশটা সেটা বক্ররেখা। ঠিক একইভাবে পেন্সিলের ক্ষেত্রে পেন্সিলের গা বরাবর দেখবে সোজা ওগুলো, তাহলে ওগুলো হচ্ছে সরলরেখা। আর যখন পেন্সিলের পেছন দিকটা, সেই জায়গাটা কিন্তু একটু গোল মতো থাকে, সেই জায়গাটা হচ্ছে বক্ররেখা। এইভাবে তোমরা
কোনটা সরলরেখা, কোন জায়গাটা বক্ররেখা, সেগুলো কিন্তু খুঁজে পাবে। এবার তোমরা দেখো কয়েকটা ফাঁকা ঘর রেখা আঁকা রয়েছে, যেখানে বলেছে কি সরলরেখা আঁকি, নিজেদের ইচ্ছা মতো সরলরেখা তোমরা এখানে আঁকবে। তারপরে কি বলেছে বক্ররেখা আঁকি, এখানে তোমাদের ইচ্ছা মতো বক্ররেখা তোমরা আঁকবে। তারপরে বলেছে সমবিন্দু 4টি সরলরেখা আঁকি। সমবিন্দু সরলরেখা কাকে বলে মনে আছে? সমবিন্দু সরলরেখা হচ্ছে এমন সরলরেখা, 2 বা তার বেশি সরলরেখা হতে হবে যেখানে কিনা প্রত্যেকটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে রয়েছে। প্রত্যেকটা সরলরেখার একটা কমন বিন্দু থাকবে, সেই বিন্দুটা সেই সরলরেখাগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। এরকম আমাদের 4টি সরলরেখা আঁকতে বলেছে। তারপরে কি বলেছে সমবিন্দু সমরেখ 3টি বিন্দু আঁকি। অর্থাৎ সমরেখ বিন্দু মানে হচ্ছে এমন বিন্দু যেগুলো একই সরলরেখার ওপর রয়েছে, সেগুলো হচ্ছে সমরেখ বিন্দু। এরকম তাহলে একটা সরলরেখা আঁকবো যার মধ্যে 3টি বিন্দু রয়েছে। 2টি সমান্তরাল সরলরেখা আঁকি। সমান্তরাল সরলরেখা দুটো সরলরেখা আঁকবো যারা সমান্তরাল, অর্থাৎ একটা আরেকটাকে কখনোই ছেদ করবে না, সেরকম সরলরেখা আঁকবো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।